হ্যালো, রমেনবাবু বলছেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, রমেনবাবু, আমি টাইমস অফ হিন্দি থেকে সুদীপ ঘোষ বলছিলাম। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, বলুন। রমেনবাবু জানেন, আপনাদের আমি গত পরশুদিনই একটা ইন্টারভিউ নিয়ে এসেছিলাম আইপ্যাক হুম, আইপ্যাকের মামলায়। তো আপনাকে হুম, আমার এখন যেটা প্রশ্ন, বিগত 8ই জানুয়ারি 2026-এ যখন ইডি যখন আইপ্যাক প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে রেড চালায়, সেই সময় হুম, দেখা যায় যে মুখ্যমন্ত্রী সরাসরি সেই আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়, সাথে করে ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ মনোজ ভার্মাও তার সঙ্গে যায় এবং চিফ সেক্রেটারিও যায়। এবং দেখা হুম। যায় যে ইডির কাজে বাধা দিয়ে সরকারি হস্তক্ষেপ, মানে সরকারি আধিকারিকদের কাজে হস্তক্ষেপ করে দেখা যায় যে কিছু সবুজ ফাইল এবং কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে আসে। তার জন্য ইডি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যান, সেটাও প্রথমে ভেস্তে যায়। তারপরে তো সেই মামলাটা আবার হয়, এই দুদিন আগেই হয়। তারপরে যে সুপ্রিম কোর্টে ছিল এই মামলাটায়, সুপ্রিম হুম, কোর্টে যাওয়ার পর, কারণ যেহেতু একটা সুমোটো কেস ইডির নামে করে দেওয়া হয়েছিল যে ইডি হুম। আমাদের কাজে বাধা দিয়েছে, তো সেইটা যে সুপ্রিম কোর্টে গেল, এইটা নিয়ে আপনি কি বলবেন যে এখন এখন মানে পরিস্থিতি এবং বাস্তব চিত্র যদি আপনি একটু তুলে ধরেন। হ্যাঁ, সুপ্রিম কোর্টে এই মামলায় যথোপযুক্ত হিয়ারিং হয়েছে। প্রাথমিকভাবে যেটা হওয়া উচিত, সেটার মামলা অ্যাডমিশনও হয়েছে। তবে এই মামলার প্রেক্ষিতটা আমি একটু বলি। ইডি আধিকারিকরা যখন হুম, তদন্তের স্বার্থে প্রতীকজনের বাড়ি বা আমাদের ছিল, যেটা আর কি আইপ্যাকের অফিস, ঠিক। সেখানে তদন্তের জন্য তারা রেড করে। এবার প্রশ্ন হলো, সেই রেড চলাকালীন কি হঠাৎ কি করে পুলিশ আধিকারিক, বিভিন্ন পুলিশ আধিকারিক হুম, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান, এবং পৌঁছে যাওয়ার পরের ঘটনাটা মিডিয়ার সামনে সবাই দেখতে পেয়েছে, যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে চলে এলেন। 10 মিনিটে একটা সারপ্রাইজ টাইম ভিজিটের ঠিক। মতো সেটা দেখালো। এইবার প্রশ্ন হলো, এরপরে দেখা যাচ্ছে সেই ইডি আধিকারিক, অর্থাৎ যারা সেখানে তদন্তের জন্য যায়, হুম, তাদের ওপরেই আমাদের পুলিশ আধিকারিকরা কি করলেন, বিভিন্ন এফআইআর দায়ের ঠিক, করলেন। ঠিক, ঠিক। আজকে সেই এফআইআর যাতে, এই বিষয়টা যাতে সুপ্রিম কোর্ট আমাদের সিবিআই তদন্ত করে দেখতে পারে, কারণ ইডি আধিকারিকরা তদন্তে বাধাপ্রাপ্ত হলো, সেই কারণটা, সেই রকম অর্ডার চেয়ে বা প্রেয়ার দিয়ে ইডি মামলা করলো কলকাতা হাইকোর্টে। ঠিক। অথচ কলকাতা হাইকোর্টে শুনানির সময় কিরকম কি ঘটেছিল সেটাও আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যবাসী বা দেশবাসী সবাই দেখেছে। এখন সবাই জানে। তারপরে সেই মামলা চলে গেল আলটিমেটলি গেল লাস্টে সুপ্রিম কোর্ট। ঠিক। সুপ্রিম কোর্টে এই মামলার একটা দীর্ঘ শুনানি হয়েছে। এবার দীর্ঘ শুনানিতে সুপ্রিম কোর্ট দুটো পয়েন্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একটা হচ্ছে, এখানে দুটো এজেন্সির বিষয়, সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি ঠিক। আছে। স্টেটের পুলিশ এজেন্সি আছে, অবশ্যই আছে। সেন্ট্রালের ইডি আছে, যেমন সিবিআই আছে, বা আরো অন্যান্য অনেক এজেন্সি আছে। আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল, ইডি এজেন্সি একটা তদন্ত করতে যাচ্ছে, যে তদন্তের সাধারণত ইডি কোন মামলা তদন্ত করে, পিএমএলএ। ঠিক। এই যে মানি লন্ডারিং অ্যাক্টের বিষয়টা যখনই আসলো, তার মানে ধরেই নিতে হবে যে এর মধ্যে কোনো না কোনো জায়গায় কোনোভাবে একটা আর্থিক ঘোটালা আছে, ঠিক। এবং সেই মামলা তদন্ত চলছে। সেই তদন্তের স্বার্থে ইডি যখন বিভিন্ন জায়গায় রেড চালাচ্ছে, এটা যে শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে তা নয়, সেই একই দিনে বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রায় 10 জায়গাতে তল্লাশি হ্যাঁ, হলো। একদমই, একদম। কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত হলো না ইডি, অথচ পশ্চিমবঙ্গে এসে বাধাপ্রাপ্ত হচ্ছেন কার দ্বারা? এইখানকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের সর্বোচ্চ পুলিশ আধিকারিক যারা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে বাধা দেওয়া হলো, একদমই। যেটা আইনের চক্ষে সম্পূর্ণরূপে বেআইনি। সংবিধান অনুমতি দেয় না যে আজকে একটা সেন্ট্রাল এজেন্সি যেখানে তদন্ত করছে, সেখানে স্টেট এজেন্সি গিয়ে বাধা দেবে। এটা কাম্য নয়। সুপ্রিম কোর্ট যেটা একাধিকবার এই প্রশ্নটা হিয়ারিং এর সময় তুলেছে, জজ সাহেবরা এই প্রশ্নটা তুলেছে, কি করে স্টেট এজেন্সি কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত করতে গিয়ে বাধা দান করলো? এটা আইনানুগভাবে বৈধ নয়। ঠিক। মানে আইনানুগভাবে বৈধ নয় কেন নয়, কেন কি কারণে তারা বাধা দিল, তার কারণে এবার দর্শাতে হবে। তাই নোটিশ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সাধারণত কোনো মামলায় যখন নোটিশ করে, তখন ধরেই নিতে হবে প্রিলিমিনারি সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড হয়েছে। ইডি যে বিষয়টা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছে, তাতে সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড হয়ে রাজ্য সরকারের কাছে বা আমাদের পুলিশ আধিকারিকদের কাছে সমস্ত উত্তর চেয়ে পাঠিয়েছে। শুধু তাই নয়,
সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে এই যে সিসিটিভি ফুটেজ, একদম এই টোটাল যে এরিয়াটা যা কিছু হয়েছে সমস্ত তথ্যাবলী প্রিজার্ভ করতে হবে এই মুহূর্তে। এই কেন এইটার এদের উপরেই দায়িত্ব দেওয়া রইলো। কেন প্রিজার্ভ করতে হবে? তার মানে সুপ্রিম কোর্ট জানে যে এই মামলাটা পরবর্তী সময় ট্রায়াল বেসে এই বিষয়টা সামনে আসা দরকার হবে বা কাজে লাগবে, তাই আগে থেকেই সুপ্রিম কোর্ট এই ডাইরেকশন দিয়ে রাজ্য বা রাজ্য পুলিশ এদের ওপরে কিন্তু চাপ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই মামলার ভবিষ্যৎ এটা বলতেই পারেন যে ইডি যেভাবে যে বিষয়টা রাজ্যে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা উচিত সেটা নিশ্চয়ই করেছে, নাহলে সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড হয়ে এই ধরনের নোটিশ ইস্যু করতো না। অর্থাৎ এখানে এইবার আমাদের পরবর্তী পদক্ষেপে অবশ্যই আমরা এটা দেখতে পাবো যে রাজ্য সরকার বা আমাদের পুলিশ আধিকারিকরা যারা এই মামলায় এই বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের উত্তরের উপরে এবার অপেক্ষা আমরা করছি যে তারা কি করে কি ধরনের উত্তর দেয়, সেটা কতটা আষাঢ়ে গল্প লেখে না বাস্তবতা লেখে, এবং সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট তখন বিবেচনা করবে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে যে একটা সেন্ট্রাল এজেন্সির সাথে এজেন্সির বিরোধিতা, যেটা শুধুমাত্র এই রাজ্য ভিত্তিক বিষয়টা নয়, কোনো জায়গাতেই যাতে এই ধরনের বিষয় না ঘটে সেটা সুপ্রিম কোর্টকে এনশিওর করতে হবে এই মামলার মাধ্যমে। তাই মামলাটার গুরুত্ব যথেষ্ট গুরুত্ব আছে। অর্থাৎ এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। আর সুপ্রিম কোর্ট যেভাবে এইভাবে ইন্টারপ্রেট করেছে, এইবার রাজ্যকে যথোপযুক্ত জবাব দিতে হবে, নাহলে রাজ্যকে এইবার তার পরিণাম ভুগতে হবে। আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন এবং এটাই শেষ প্রশ্ন, এইখানে ইডি যেই পয়েন্টগুলো তুলে ধরেছে এবং এই ইডির কথার সত্যতা প্রমাণ যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের সর্বোচ্চ আধিকারিক যারা গেছিলেন সাথে তাদের শাস্তি কি হতে পারে? আদৌ কি অবশ্যই এখানে এমন কি হতে পারে? এইখানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যদি এই সত্যতা আদালতের সামনে প্রমাণ হয় তাহলে ধরেই নিতে হবে পুলিশ আধিকারিক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জেল যাত্রা নিশ্চিত হয়ে যাচ্ছে। মানে জেল যাত্রা আপনি বলছেন? অবশ্যই হতে পারে। আচ্ছা, কারণ কোন সরকারি আধিকারিককে এমনিতেই তার কাজে বাধা দান করার কোনো জায়গা কারণ নেই, আর সেখানে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি। আমি আবার বলছি, এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি, ইডির তদন্ত চলাকালীন কোন রকম কোনো আদালত ইন্টারফেয়ার করবে না বা করতে পারে না এমন বিবিধ জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের দেয়া। তাই সুপ্রিম কোর্ট ইডির যে ক্ষমতা, সেই ক্ষমতাবলী সম্পর্কে যথেষ্ট সজাগ, জানে ইডি যেখানে তদন্ত করছে, অর্থাৎ সেই ধরনের তদন্তে যদি কেউ বাধাদানের সৃষ্টি করে থাকে তাহলে বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে এই যে আগামী যথেষ্ট অ্যালার্মিং। মানে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে বোধহয় শুনানি আছে, যদি সেদিন যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে কি সেদিনই কি তাহলে একটা জেল? অবশ্যই সুপ্রিম কোর্ট কঠিন পদক্ষেপ নেওয়ার জায়গায় যেতে পারে। এখন দেখা যাক তারা কি কি জবাব দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট সেই বিষয়টা কিভাবে দেখছে। পরিস্থিতি খুবই 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 জটিল একটা পরিস্থিতি, এবং ভারতবাসী হিসাবে আমিও অন্তত দুঃখিত, লজ্জিত যে একটা রাজ্য সরকার অর্গানাইজড হয়েছে কেন্দ্রের একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে বাধা দান করে তা তদন্ত চালানোর সময়। তা বোধহয় আমাদের দেখার জায়গা যেটা হলো, এটা হওয়া উচিত ছিল না, এটা কাম্য ছিল না, কিন্তু সেটাও আজ আমাদের ভারতবাসী হিসাবে দেখতে হলো। তার মানে আপনার কথা, আমার একটাই মানে ফাইনাল কথা, মানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকের জেল যাত্রাটা সুনিশ্চিত করে ফেলেছেন, প্রায় নিশ্চিতের পক্ষে যাচ্ছে। মামলা যেদিকে এগোচ্ছে, সুপ্রিম কোর্টের যা ভিউ দেখে আজকে মনে হলো, তাদের হিয়ারিং এ বা জজেদের যা ভিউ মনে হলো, তাতে এই পরিস্থিতি সেরকম দিকে যাওয়ার দিকেই যাচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।